নমস্কার। শুরু করছি আজকের আরও একটা নতুন ব্র্যান্ড নিউ এপিসোড শেয়ার বাজার সংক্রান্ত টেক টক উইথ শান্তনু সেনে। আপনাদের সবাইকে স্বাগত। লাস্ট উইকে আমরা আলোচনা একটু করেছিলাম যে বাজার একটা পজ পেতে পারে। পজটা পাওয়ার জন্য বাজারে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দরকার ছিল সেগুলো হয়তো হয়েছে, সেই কারণে বাজার হয়তো পজ পেয়েছে। বাট আই রিপিট ওয়ান্স এগেন, এই সপ্তাহের আলোচনা শুরু করার আগে যেটা আপনাদের প্রথমেই বলবো যে আমি কিন্তু কোনো ধরনের নেগেটিভ বায়াস বাজারের মধ্যে দেখছি না। এটা 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 একটা ধর্ম বলতে পারেন, বা একটা ট্রেন্ড, তার কাউন্টার ট্রেন্ডের যে ব্যাপারটা থাকে যেটা আরও বাজারকে শক্তপোক্ত করে, সেটারই একটা আভাস। বাট টু সাম এক্সটেন্ট আমি টেকনিক্যালি আলোচনা করেছি। আজকে ছোট ছোট করে যে সমস্ত আলোচনাগুলো করেছি সেগুলো যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার বক্তব্যতে আমি কেন টেকনিক্যালি এই ধরনের বিশ্লেষণ করছি। এছাড়াও আরও অনেকগুলো ছোট ছোট জিনিস আজকে আলোচনা করার ইচ্ছা আছে, স্টেপ বাই স্টেপ। তবে প্রথমে যেটা আলোচনা করব, যে সূচক যেখানে বন্ধ হয়েছে স্পেসিফিক্যালি নিফটি এবং ব্যাংক নিফটি স্পটের পরিপ্রেক্ষিতে, তাতে যে রিট্রেসমেন্টটা হলে বাজার হেলদি হতো সেই জায়গায় আপাতত এসছে। এখন এখান থেকে বাজার পজিটিভ হবে কি নেগেটিভ হবে আমি সেই বিশ্লেষণ করবও না, সেই ধরনের আভাস দেওয়ার চেষ্টাও করব না। যেটা করছি টেকনিক্যালি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা কোথায় অবস্থান করছি এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের কী চিন্তাভাবনা করা যেতে পারে। এই পর্যন্ত একটা, যেহেতু এটা এডুকেশন বেসড চ্যানেল, এডুকেশন দিয়েই আমি চেষ্টা করি আপনাদেরকে এই জায়গাটা এবার আপনাদের ডিরাইভ করতে হবে এখান থেকে পড়াশোনার মাধ্যমে, যে এবারে আপনারা কোথায় ফোকাস করবেন, কী ধরনের স্টেপ অবলম্বন করবেন। সময় নষ্ট করছি না, চলুন চলে যাই সোজা চার্ট বিশ্লেষণ। 4 জুলাই 2025 বাজার বন্ধ হয়ে যাওয়ার পর বাজারের পরিপ্রেক্ষিতে আলোচনা করার চেষ্টা করছি। যে সপ্তাহে আমরা পা রাখবো সেটা হচ্ছে 7/7/2025, অর্থাৎ 7 জুলাই থেকে 11 জুলাইয়ের মধ্যে। সূচকের উপরে একটু আলোচনা, এবং যেহেতু জুন মাস শেষ হয়ে গেছে অর্থাৎ মান্থলি ক্লোজিং হয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতেও আমরা একটু নিফটির অবস্থান বা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, যেটা কিনা স্পট নিফটির পরিপ্রেক্ষিতে। স্ক্রিনের বাঁদিকে আছে আমার ডেইলি স্পট নিফটি, মাঝখানে আছে উইকলি এবং একেবারে ডান দিকে আছে মান্থলি। আমি শুরু করছি মান্থলি থেকে, কারণ যেহেতু বাজার একটা মান্থ ক্লোজ হয়েছে, অর্থাৎ জুন মাস 2025 ক্লোজ হয়ে গেছে। তো মান্থলিতে আমি বিশেষ কিচ্ছু রাখিনি, আমি শুধু মান্থলির অবস্থানটা দেখানোর চেষ্টা করছি যে সূচক কোথায় অবস্থান করছে। মোটামুটিভাবে রিকভারি যে পাথটা আছে, আমরা লাস্ট যে ক্যান্ডেলটা দেখছি এটা মানে অনগোয়িং মান্থ অর্থাৎ জুলাই মাস, ফলে এটাকে আপনারা কাউন্ট করবেন না বা এটা দেখে কোনো ধরনের সিদ্ধান্তে আসতে পারবেন না যতক্ষণ না এটা শেষ হয়। তো যেহেতু আমরা 5 তারিখ জুলাই মাসে দাঁড়িয়ে আলোচনাটা করার চেষ্টা করছি, তো মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে, সিমিলারিটি যেটা থাকে, যে বাজারের গতিপথ লাস্ট 4 মাসের পরিপ্রেক্ষিতে যদি দেখি, 4 হায়ার ক্লোজিং এবং রীতিমতো ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে ক্যান্ডেলের বডি আছে এটা, সেরকম জায়গায় বাজার গিয়ে এগিয়েছে জুলাই মাস পর্যন্ত, জুন মাস পর্যন্ত, সরি। জুলাই মাস যেহেতু চলছে, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মোটামুটিভাবে আমি যেটা মানি সেটা হচ্ছে মান্থলির হাই ক্রস করা এবং ডিসাইসিভলি ক্রস করা, যেমন এই সমস্ত জায়গায় দেখা যেতে পারে। এই যদিও এখানে একটা শ্যাডো তৈরি হয়েছে লোয়ার এন্ডে, সেটা স্পাইক লো, সেটা আপনারা সবাই জানেন, যেটা 21,743-এর আশপাশে, এক্স্যাক্টলি 21,743। তো তারপর থেকে যদি আমরা দেখি তাহলে মোটামুটিভাবে দেখা যাবে সেই মাসে নিচে এলেও বাজার উপরের দিকেই গেছে, ওপরে ক্লোজিং হয়েছে। ফলে জুন মাসের যে হাইটা তৈরি হয়ে আছে 25,669 স্পটের পরিপ্রেক্ষিতে, তার মানে রাউন্ড নাম্বার হচ্ছে 25,700। তাহলে 25,700-র ওপরে সূচক যদি ক্লোজিং বেসিসে কোনো একটা দিন দেয় বা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো সূচকের জুন মাসের হাই ক্রস করে এগোচ্ছে। ডিউরিং দ্য মার্কেট সেশন যদি ক্রস করে, ডেফিনেটলি সেখানে অন্যান্য প্যারামিটার্স বা অন্যান্য জিনিসপত্রগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে হ্যাঁ, এটা নতুন একটা হাই তৈরি করছে মান্থ টু মান্থের পরিপ্রেক্ষিতে। যতক্ষণ না সেটা হয়, আমরা আন্ডার প্রেশারে থাকি। এখন এই আন্ডার প্রেশারটা বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, যেটা লাস্ট উইকেও আপনাদেরকে বলেছিলাম, যে খুব সহজে আমার ধারণা 25,700 থেকে 25,800, অর্থাৎ এই যে জোনটা আছে, ইনফ্যাক্ট 25,900, যদি এই ক্যান্ডেলের হাইটা দেখেন, খুব সহজে কিন্তু ক্রস করাটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে ইন দ্য মান্থ অফ জুলাই।
হয়তো কিছুটা দূর যাবে, গিয়ে হয়তো পজ পেতে পারে, কিংবা এইখানেই ঘুরে হয়তো পজ পেতে, নানান ধরনের ক্রিয়াকলাপ হতে পারে। বাট অ্যাট দ্য হায়ার এন্ড, যেটা ডেইলি চার্ট দেখলে আমরা বুঝতে পারবো, একটু সাবধান থাকাটা ভালো। তার মানে কোনো নেগেটিভিটি আমি কথা বলছি না। সেই হিসেবে এই মান্থলি চার্টটার উপরে যদি দেখেন, তাহলে পরপর চারটে ক্যান্ডেল আমরা আমরা হায়ার এন্ডে ক্লোজিং করেছি, এবং ফিফথ মান্থ অনগোয়িং। আপনারা যদি দেখেন যে এইখানে 2023-এ এরকম একটা পরপর চারটে হোয়াইট ক্যান্ডেল হয়েছিল। আমি কেন এই কথাটা বলছি, আমরা যখন বাজার পড়ছিল, এই যে একটা ব্ল্যাক, তারপর আর একটা ব্ল্যাক, যেখানে এইগুলো ক্যান্ডেল, রিয়েল বডি যতটা আছে তার পরিপ্রেক্ষিতে রিয়েল বডি দিয়ে ক্যান্ডেল হওয়াটা একটু ডিফিকাল্ট বলা, তবু এগুলো একটা ক্যান্ডেল স্টিক্সের ভাষায় একটা ডেফিনেটলি সাংকেতিক চিহ্ন বহন করে, এবং তার একটা ডেফিনেটলি একটা আহ, রূপরেখা তৈরি করতে সাহায্য করে যে কি চার্টের ইন্ডিকেশন আছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যখন দেখছিলাম ক্লোজিং টু ক্লোজিং বেসিসে 1 2 3 4 5, 5 মাস, যেটা কিনা হিস্টোরিক্যালি বহু খুব অনেক বছরের ডেটা ঘেটেও দেখা গেছে যে দুই একবার মাত্র হয়েছিল, সেই হিসেবে আমরা আলোচনাই করছিলাম। সবাই খুব বড় বড় ল্যাঙ্গুয়েজে লেখা শুরু করেছিল, এটা হচ্ছে 5 রানিং হিস্ট্রিতে এরকম খুব কম হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, যদি ব্ল্যাক ক্যান্ডেলের ক্ষেত্রে এরকম চিন্তা ভাবনা হয়, তাহলে হোয়াইট ক্যান্ডেলের ক্ষেত্রে এরকম চিন্তা ভাবনা উচিত। তো হিস্ট্রিতে এরকম ঘটনা তো খুব কমই ঘটেছে, এই পরপর চারটে সাইজ, মানে ক্যান্ডেল রিয়েল বডির সাইজ। ফলে সেখানে যেমন ধরুন এইখানে রিয়েল বডি যদি ধরেন, ঠিক আছে, চারটের পর একটা পজ পেয়েছে, এবারে এবারে যে সেটা পজ পাবেই আমি কখনোই সেটা বলার চেষ্টা করছি। যেমন ধরুন এখানে হয়েছিল, এখানে একটা ডোজি ফর্মেশন হয়েছিল, রিয়েল বডি পাবেন না, এখানে একটা ছোট্ট রিয়েল বডি, ছোট্ট রিয়েল বডি, ছোট্ট রিয়েল বডি। আমি বলছি রিয়েল বডি, এবারে এখানে হয়েছিল 1 2 3 4, একটা বডি বোঝা যাচ্ছিল। ফলে বাড়লেও যেমন আমাদের চিন্তাভাবনা করা উচিত, পড়লেও সেরকম চিন্তাভাবনা করা উচিত বাজারের পরিপ্রেক্ষিতে, মান্থ টু মান্থের। ফলে মান্থের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, তাহলে যথেষ্ট ভালো স্ট্রেংথে আছে। সেখানে কোনো ধরনের পজ বা রিয়াকশন বা রিট্রেসমেন্ট আমার মনে হয় হেলদি ফর দ্য মার্কেট হতে পারে। এবার সেটা প্রপার কোন জায়গা থেকে রিয়্যাক্ট করবে, সেটাই হচ্ছে একটা টেকনিক্যাল শিক্ষার আউটকাম বলতে পারেন। সেটা নিয়ে চেষ্টা করছি আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য। তো ফলে মান্থ দেখিয়ে এটাই বোঝার চেষ্টা করছি, আমরা কোনোভাবেই নেগেটিভ চিন্তাতে যেন কনভার্ট না করি এখনো পর্যন্ত যা ক্যান্ডেলের অবস্থান। এবার যদি উইকলি দেখি, উইকলিতে একটা সিম্পল, যদি আমরা খুব প্লেন অ্যান্ড সিম্পল অ্যানালিসিস করি স্পট নিফটির পরিপ্রেক্ষিতে, তাহলে আমি এখানে একটা 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ড্র করেছি। যেটা দেখা যাচ্ছে লাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মান্থ আমরা 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজিং করিনি। ফলে 9 এক্সপোনেনশিয়াল অ্যাক্ট অ্যাজ এ সাপোর্ট। তাহলে 9 এক্সপোনেনশিয়ালের বর্তমান যা ভ্যালু, সেটা হচ্ছে রাফলি অ্যারাউন্ড 25,000, গোল গোল ধরুন 24,900। তাহলে 24,900 থেকে 25,000-এর মধ্যে একটা উইক টু উইকের পরিপ্রেক্ষিতে সাপোর্ট আছে অ্যাজ পার দ্য মুভিং অ্যাভারেজ 9 এক্সপোনেনশিয়াল ইজ কনসার্ন। এছাড়া যদি দেখি, তাহলে এইখানে মাল্টিপল টপ, যে টপটা বিট করতে গিয়ে অনেকবার আমরা দেখেছি, সেটা হচ্ছে নিশ্চয়ই মনে আছে আপনাদের, সেটা হচ্ছে 25,225, মানে এই যে টপটা 25,225। তাহলে অবভিয়াসলি এই জোনেও যদি কোনো কারণে প্রাইস অ্যাকশন এখানে হিট করে, তাহলে এখানেও বাজার অনেকটা সাপোর্ট দিতে পারে, এরকম একটা টেকনিক্যালি আমরা সবসময় বিচার করি। সেটা দেবে কি দেবে না, সেই সময় দাঁড়িয়ে আমাদের বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করছে। অর্থাৎ যেটা রেজিস্ট্যান্স ছিল, সেটা যখন ক্রস করে বেরিয়ে গেছে, নাও রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। এটাকে আমরা বলি টেকনিক্যাল পরিভাষায় পোলারিটি অফ প্রিন্সিপাল, চেঞ্জ অফ পোলারিটি অফ প্রিন্সিপাল। তো তার পরিপ্রেক্ষিতে এইটাকেও আমরা ধরতে পারি যে এটা একটা সাপোর্ট এরিয়ার কাজ করে। ফলে আমরা যেখানে ক্লোজিং করেছি উইকে 25,461 স্পটে, লো হয়েছিল 25,330, খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে বাজারকে ঘুরিয়েছে স্পট নিফটির। ঠিক সেইভাবেই আমরা চিন্তা ভাবনা করতে পারি যে যদি কোনো কারণে বাজার 25,000 ভিজিট করে, তাহলে রাউন্ড নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টিপল টপের যে সাপোর্টটা, সেটা আমরা দেখতে পারি। ফলে উইকের চিন্তা ভাবনায় এখনো পর্যন্ত সেরকম কোনো একটা নেগেটিভ কিছু নয়, একটা পজ পাওয়ার জায়গায় বাজার দাঁড়িয়েছে। এবার যদি উইকলি এমএসিডির দেখি, এত নেগেটিভ চিন্তা ভাবনা 3 4 দিন 5 দিন ধরে হওয়ার পরও স্লোপ উইকলির এখনো চেঞ্জ হয়নি। ফলে সেক্ষেত্রেও আমাদের একটা পজিটিভ ইন্ডিকেশন এখনো ক্যারি করছে বলেই উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে আমরা ধরে নিতে পারি। এইবার যদি আমরা দেখি ডেলি চার্টটা একটু বিশ্লেষণ করি, যেটা একটু কম, মানে আমাদের সবসময় ডেলি চার্ট তো অলরেডি কমপ্লেক্স হবে। তো আমি যেটা 13 ডিএমে মেনটেন করি, সেটা সবসময় মেনটেন করি। 13 ডিএম এর বর্তমান ভ্যালু ওই 25,300।
ইন্টারেস্টিং পার্ট কি? ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গত সপ্তাহে আপনাদের সঙ্গে আলোচনা যেখানে শেষ করেছিলাম, আমি বলেছিলাম এখানে লাস্ট উইক আলোচনা শেষ করেছিলাম 27/6, তারপরে দুদিন ছুটি থাকার পর 30 তারিখ, তারপর থেকে বাজার 5টা দিনই নিচের দিকে এসছে এবং লাস্ট দিন পুল ব্যাক র্যালিতে একটা হোয়াইট ক্যান্ডেল, বডি অ্যাটলিস্ট হোয়াইটটা দেখা যাচ্ছে, সেটাই বন্ধ করেছে। সেখানে উল্লেখ করেছিলাম যে বিশ্লেষণের মাধ্যমে উঠে আসছিল যে মোটামুটিভাবে দেখা গেছে যে 13 ডিএমএ সিম্পল থেকে যদি ক্লোজিং একটু বেশি হয়ে যায়, সেটা কতটা বেশি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। সেইখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে এই জায়গায় আমাদের একটু সাবধান থাকা উচিত, বা এটা নিয়ার টু মুভিং অ্যাভারেজ আসছে কিনা সেটা আমাদের দেখা উচিত। এই জন্যই বাজার হয়তো একটু আমাদেরকে সুযোগ দিচ্ছে। ওপরের দিকে দুটো লাইন আমি ড্র করে রেখে দিয়েছি, আমি আবারও বলার চেষ্টা করছি এই দুটো লাইন আর কিছুই নয়। আপনারা যদি একটু ভালো করে দেখেন, বাজার যখন পড়ছিল লাস্ট 2024 সেপ্টেম্বর মাসে, আমি এখানটা জুম করছি, এরকম একটা গ্যাপ ছেড়ে বাজার পড়েছিল। সেই গ্যাপটা আগের দুটো তিনটে ভিডিওতেও বলেছি, সেই গ্যাপটাই এখন অ্যাক্ট এজ এ রেজিস্ট্যান্স। আমরা প্রত্যেকেই গ্যাপ থিওরি অনেকেই জানি, অর্থাৎ গ্যাপের নিচের দিকে যখন আমরা আছি তখন যে পজিশনটায় গ্যাপটা তৈরি হয়েছে, তাহলে এই ক্যান্ডেলের হাই 25,640, আমি রাউন্ড নাম্বার ধরছি, আর এই ক্যান্ডেল স্টিক্সের লোটা হচ্ছে 25,740। তাহলে এই যে 100 পয়েন্ট, 25,640 ভার্সেস 25,740, সেটাকেই আমি মার্ক করে দেখানোর চেষ্টা করছি যে এইটা ক্লোজ করে বাজারে ক্লোজিং দিতে হবে। এখানে কি গ্যাপ আছে? এখানে গ্যাপটাও একটু দেখে নিই। লো ছিল 26,151 আর 26,134, এখানেও একটা ছোট্ট গ্যাপ আছে, তাহলে পরপর দুটো গ্যাপ আছে উপরের দিকে। ফলে খুব স্বভাবতই সূচক ওপরের দিকে এই গ্যাপগুলো ফেস করবে। সাইকোলজিক্যালি বলা হয় যারা এই গ্যাপটায় ট্রেড করতে পারেনি, যারা ধরুন পজিশন হোল্ড করেছিলেন সেই সময়, তারা তো হোল্ডে থাকবেন, ফলে তাদের প্রাইস ফিরে আসছে। সাইকোলজিক্যালি এটা ধরা হয় তাদের প্রাইস ফিরে আসছে যখন, তারা এখানে তাদের ফিরে আসা প্রাইসের জন্য তারা এখানে সাপ্লাই করতে প্রস্তুত থাকবে, এটাই তো বলা হয় গ্যাপের একটা সাইকোলজি বোঝানোর জন্য। ফলে খুব স্বভাবতই এখানে একটা সাপ্লাই তৈরি হয়ে আছে, যেটা রেডিমেড সাপ্লাই বা প্রি ডিটারমাইন্ড সাপ্লাই। সেই সাপ্লাইটা হওয়ার জন্যই প্রাইস হয়তো এখানে একটু বারে বারে থমকে যেতে পারে। এই হচ্ছে সূচক ভিত্তিক বিশ্লেষণের একটা স্টেজ বা একটা স্টেপ। এরপরে সূচক নতুন জায়গায় পৌঁছবে কি পৌঁছবে না, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। সেটা আমার বলার উদ্দেশ্যও নয়, আমি বলতে চাইছিও না। আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা কোথায় অবস্থান করছি। এবার নেক্সট উইক অনওয়ার্ড যদি এখান থেকে যে ধরনের ক্যান্ডেল ডেলি চার্টে ফর্মেশন হয়েছে সেখান থেকে যদি পুল ব্যাক কন্টিনিউ করে, তার প্রথম লক্ষণ থাকতে হবে, যদি আপনারা একটুখানি বেশ ভালো করে খেয়াল করেন, এই যে সারা 5টা দিন, লাস্ট উইকের 5টা দিনে একদিনও ডিসাইসিভভাবে হাই ক্রস করে হয়তো 15 মিনিট স্টে করেনি। প্রতিটা বারেই এখানে যদি দেখেন এইটা হচ্ছে 25,593, আর এখানে ওপেন করেছিল 25,588, 25,608, ঠিক 20 পয়েন্টের মতো, মানে 1%ও 0.1%-এর মুভমেন্টের ধরেনি, সেখান থেকে স্লিপ হয়ে যায়। ফলে লাস্ট যে হাইটা তৈরি হয়ে আছে 25,470, যদি কোনো কারণে দেখা যায় যে 25,500-র উপরে স্টেবল থাকছে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, তাহলে হোপফুলি আমরা বলতে পারি যে ডিসাইসিভলি এই লাস্ট 5 দিনের পরিপ্রেক্ষিতে আগের দিনের হাইকে ক্রস করে সূচক এগোনোর চেষ্টা করছে। সেটা আমরা চিন্তা ভাবনা করতে পারি সেই সময় দাঁড়িয়ে। তো এটা একটা ক্লু হতে পারে যে মার্কেট কি রিভার্স করছে, তাহলে লাস্ট ডের হাইটা কি ক্রস করে সাস্টেইন করছে 15 মিনিট, হাফ অ্যান আওয়ার, সেটা এখন দেখার বিষয়। আর আরএসআই যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে আরএসআই ঠিক 60-র কাছাকাছি অবস্থান করছে, যেটা একটা রিয়াকশনটা 67 থেকে হয়েছে, ওভার বটও যায়নি, সেখান থেকে রিয়াক্ট হয়েছে। ফলে স্পেস ওপরের দিকে এখনো একটু আছে প্রিভিয়াস স্টপের আশপাশে, যেখান থেকে প্রিভিয়াস স্টপগুলো তৈরি হচ্ছিল সেখান থেকে রিয়াক্ট করে বাজার ফিরে এসছে। ফলে খুব স্বভাবতই ডেলি চার্ট পর্যবেক্ষণ করলে যেটা উঠে আসছে মূল জায়গা, সেটা হচ্ছে নতুন জায়গায় পৌঁছতে গেলে আরএসআই মোমেন্টাম ক্রিয়েট করবে তখনই যদি প্রাইস অ্যাকশন ওপরের দিকে অগ্রসর হয়। তার জন্য আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে রাউন্ড নাম্বার 25,500-র উপরে স্পট নিফটি কি বিহেভিয়ার করছে। তো এই ছিল আমার মানে উইকলি, ডেলি, মান্থলি পরিপ্রেক্ষিতে আলোচনা। আর খেয়াল রাখতে হবে একটাই, যে আমি যে থিওরিটার উপরে মেনটেন করি সেটা হচ্ছে কোনো কারণে 25,270 ধরে নিন, 25,270-এর নিচে যেন কনজিকিউটিভ 3টে ক্লোজিং না হয়। সেক্ষেত্রে একটু চাপের ব্যাপার হতে পারে, সেক্ষেত্রে একটু চিন্তা ভাবনাটা আর একটু অন্যরকম তখন করতে হবে, যেটা যারা আমার পুরোনো দিনের ভিডিও দেখছেন বা দেখে এসছেন। ফলে এই ছিল আজকের নিফটি স্পটের আলোচনা।
এইভাবেই আমরা ব্যাংক নিফটির একটু বিশ্লেষণ করে নেওয়ার চেষ্টা করছি। নিফটির বেলায় আলোচনা একই জিনিস আছে। ব্যাংক নিফটিতে আমার বাদিক থেকে আছে ডেইলি স্পট ব্যাংক নিফটি, উইকলি, তারপরে মান্থলি। শুরু করছি মান্থলি দিয়ে, যেহেতু জুন মাস শেষ হয়ে গেছে। লাইক নিফটি, ব্যাংক নিফটি স্পট বন্ধ হয়েছে জুলাই মাসের প্রথম কয়েকটা ট্রেডিং সেশনের পর 57,031। এখনো পর্যন্ত ব্যাংক নিফটির যে সর্বোচ্চ স্তরটা হয়েছে সেটা হচ্ছে 57,628, অর্থাৎ প্রিভিয়াস যে টপটা ছিল সেটা হচ্ছে 57,614.5 স্পটে, এবং এটা 628 মার্জিনাল ব্যাংক নিফটির এত বড় ফিগারের ক্ষেত্রে। তবুও নতুন হাই তো করেছে, সেটাই হচ্ছে ব্যাপার। বাট সামনের দিকে প্রথম যে জায়গাটা, আমি যেহেতু মান্থলি চার্ট, আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, সিম্পল ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনটার গুরুত্ব এটাই বোঝা যাচ্ছে যে এই ট্রেন্ড লাইনের ওপরে ব্যাংক নিফটিকে যেতে হবে, তাহলে একটা আমরা যে ট্রেন্ডের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত টপ তৈরি করতে করতে চলছে, তার একটা হায়ার মোমেন্টাম তৈরি হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। এখন সেটা হবে কি হবে না, সেটা তো এই মাসটা শেষ না হলে বলা যাচ্ছে না। লাইক নিফটি, ব্যাংক নিফটিও পরপর 4টে মান্থে হায়ার এন্ডের দিকে গেছে। আমি আহ, যদি আমাকে কম্পেয়ার করতে বলেন, তাহলে আমি নিফটির থেকে ব্যাংক নিফটিতে বেশি টেস্টিং পর্যায়ে আছি। টেস্টিং বলতে, হায়ার এন্ডে যেহেতু এটা আনচার্টেড জোন, কোথায় সূচকের পজটা লাগতে পারে বলে আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। সেটা যারা টেকনিক্যাল চর্চা করেন তারা বিভিন্নভাবে বিভিন্ন প্যারামিটার ইউজ করে সেই ধরনের ফিগার আউট করার চেষ্টা করেন। আমিও চেষ্টা করি সেটা সেইভাবেই কোনো একটা জায়গা থেকে স্পট নিফটির পরিপ্রেক্ষিতে যে কোথায় পজ লাগতে পারে। বাট থিওরিটিক্যালি বলা উচিত যেটাই, যে যতক্ষণ হায়ার এন্ডের দিকে চলছে, সূচক ওপরের দিকে যাচ্ছে, ততক্ষণ আমাদের ট্রেন্ডকে ফলো করা উচিত। সেই ট্রেন্ড কোথায় শেষ হয় কেউই আমরা জানি না, আমরা একটা আন্দাজ মাত্র করতে পারছি। তবু যাই হোক, যেহেতু মান্থ এরম জায়গায় একটা বন্ধ হয়েছে, তাহলে ডেফিনেটলি একটা পজিটিভ ভাইবের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং ব্যাংক নিফটির এই ধরনের বিহেভিয়ার আশা করছি নিফটির সাথে যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতেই পারবেন যে সূচক ভিত্তিক ব্যাপারে আমরা কোথাও খারাপ জায়গায় নেই, একটা পজ পেয়ে দাঁড়িয়ে আছি। হায়ার এন্ডের দিকে আমি লাস্ট উইকেও আলোচনা করেছিলাম, এবারেও সেই ধরনের দুটো জায়গা আমাকে মনে রাখতে হবে। যেহেতু 56,000-এর সূচক, ফলে জোনটা একটু মোটামুটিভাবে 1-200 পয়েন্টের তো থাকবে। তো প্রথম যে জোনটায় আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে 57। এই এখন চলছে আমরা 57,300-এ আমাদের ক্লোজিং হয়েছে, হাই করেছিল 57,628, আর এখানে 57,614। তো আমরা প্রথম যে জায়গাটা খেয়াল রাখবো সেটা হচ্ছে 57,857, 57,857, এবং 57,868, 57,868। এই জায়গাটা একটা খেয়াল রাখবো উপরের দিকে, যেহেতু আনচার্টেড। আর আর একটা জায়গা যেটা যদি কোনো কারণে এখান থেকে দেখি যে আমি যে জায়গাটা দেখছি যদি এর ওপর থেকে চলতে শুরু করে, তাহলে এই ট্রেন লাইনটার হয়তো আহ, উম, আমরা ব্রেকআউট দেখবো, সেক্ষেত্রে একটা মোমেন্টাম তৈরি হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু হায়ার এন্ডে ব্যাংক নিফটিতে 58,652 থেকে 58,658, 52 থেকে 58, এই জোনটায় আমাদের একটু ক্লোজ আই রাখতে হবে, যে কি বিহেভিয়ার হচ্ছে হায়ার এন্ডে। টায়ার্ডনেস হচ্ছে, মানে রিয়্যাক্ট করার জন্য নিচের দিকে আসার চেষ্টা করছে, না মোমেন্টাম আরও উপরে যাওয়ার চেষ্টা করছে, তার পুরো ব্যাপারটা নির্ধারণ হবে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, এতদিনে বুঝে গেছেন যে ব্যাংক নিফটিতে এইচডিএফসি, প্রাইভেট সেক্টর ব্যাংক লাইক এইচডিএফসি, কোটাক, আইসিআইসিআই, অ্যাক্সিস, ইন্টাসিন্ট, এছাড়াও বহু পিএসইউ এবং স্টেট ব্যাংক তো আছেই। অন্যান্য ব্যাংকের পার্সেন্টেজ টার্মসে দেখে নেবেন ব্যাংক নিফটিতে কার ওয়েটেজ কত আছে, সেটা দেখলে বুঝতে পারবেন যে কার মোমেন্টাম কখন বাড়ছে, সেই অনুযায়ী ব্যাংক নিফটি কতটা মোমেন্টাম করবে। ফলে মান্থলি চার্টেও এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো উইকনেস এখনো পর্যন্ত ধরা পড়ছে না। এবার যদি তার পরিপ্রেক্ষিতে উইকলি ব্যাংক নিফটির কথা ভাবি, তাহলে সিমিলারলি 9 এক্সপোনেনশিয়ালের ওপরে চলছে, যতক্ষণ চলছে চলবে। বাধা দেবার আমরা কেউ নয়, আটকাতে পারবেন না। নিচে সাপোর্ট কোথায় কোথায় আছে নিশ্চয়ই বুঝতে পারছেন, মাল্টিপল সাপোর্ট এরিয়া আছে বিটুইন দ্য 55,000 অ্যান্ড 56,000। ফলে অবভিয়াসলি 56-57 হাজারের সূচকের পরিপ্রেক্ষিতে এত বড় ইন্ডেক্সকে মেনটেন করা, 500,000 পয়েন্ট তো কোনো ফ্যাক্টরই হবে না 1%-এর মুভমেন্ট। উইকলি এমএসিডি স্লোপ জানান দিচ্ছে যে তারা পজিটিভ এখনো ক্যারি করছে ভাইব। ফলে আমাদেরও নার্ভাস না হয়ে চিন্তাভাবনাটা পজিটিভ থিঙ্কিং রাখা উচিত। শুধু উচ্চতাজনিত ব্যাপারে আমরা একটু সাবধান থাকলেও খারাপ হবে না। 13 ডিএমএ কিসিং পয়েন্ট,
পুল ব্যাক। থিওরিটিক্যালি একদম কারেক্ট, যতবারই 13 DMA কিস করে ওপরে গেছে মোমেন্টাম ধরে রেখেছে। ক্লোজিং যতক্ষণ না হচ্ছে প্রপার কনজিকিউটিভ 3টে ক্লোজিং, ততক্ষণ পর্যন্ত আমরা পজিটিভ চিন্তা ভাবনা রাখতে পারি। যেমন এখানে 3টে ক্লোজিং হওয়ার পরেও লোয়ার লো না ক্লোজ করে ভেঙে ওপরের দিকে অগ্রসর হয়েছে, ফলে আবার ওপরের দিকে পুল ব্যাকটা হয়েছে। প্রবলেমটার অন্য কিছু নয়, প্রবলেমটা হচ্ছে যেটা গত সপ্তাহে বলেছিলাম, ব্যাক নিফটিতে নতুন হায়ার হাই ফর্মেশন তো হচ্ছে, বাট আরএসআই দেখে মনে হচ্ছিল যে স্বাদ দিচ্ছে না, সেটা হয়তো এবারে আবার নতুন করে পুল ব্যাক করার সম্ভাবনা তৈরি হয়েছে 60-এর আশপাশ থেকে দাঁড়িয়ে পুল ব্যাক 13 DM এর থেকে। এবার দেখার বিষয় যে মোমেন্টামটা ক্যারি করে কিনা। ব্যাক নিফটিতেও নিফটির মতো সিমিলারিটি যদি দেখেন, তাহলে ওই নতুন মানে আগের দিনের হাই ক্রস করে মেনটেন করে চলাটা 15 মিনিট হাফ অ্যান আওয়ার দেখে নিতে হবে। মানে যারা ডে মার্কেটকে অবজার্ভ করেন তারা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে সূচকের গতিবিধি কি বলার চেষ্টা করছে। নিচে সাপোর্ট আপাতত লজিক্যালি যদি ভাবেন তাহলে হচ্ছে ওই 56,200 থেকে 56,300, এইটা হচ্ছে আপাতত টেকনিক্যাল চার্টস যা দেখছি তাতে এখানে কোনো সাপোর্টের ডিসকভার করার জায়গা, প্রাইস অ্যাকশনে ডিসকভার করার প্রয়োজন বলে আমার মনে হচ্ছে না, বা আমি সেই আলোচনা করতেও চাইছি না। বিশ্লেষণ করলাম, কোনো ধরনের রেকমেন্ডেশন নয় স্পট ব্যাংক নিফটির পরিপ্রেক্ষিতে। তাহলে সব মিলিয়ে যদি ওভারঅল একটা আমরা চিন্তা ভাবনা করি, তাহলে সূচক লোয়ার এন্ডে সাপোর্ট পেতে পারে, দুটো সূচকই মেন, আর হায়ার এন্ডে আবার একটা রেজিস্ট্যান্সের ভূমিকা পালন করতে পারে শুধুমাত্র উচ্চতাজনিত ব্যাপারে। এবং আমি অন্তত ক্লোজ আই রাখবো একটু বেশি ব্যাংক নিফটির উপরে। দেখা যাক ফিগার আউট যেটা আমরা দেখছি সেটার উপরে কিরম ধরনের বিহেভিয়ার করে। তো এই ছিল উইকলির আলোচনা সূচকের পরিপ্রেক্ষিতে। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। আশা করছি ব্যাংক নিফটি এবং নিফটির চার্ট বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পেরে গেছেন যে আমরা লাগাতার 4টে মান্থ হায়ার ক্লোজিং করেছি। তো ফলে এটা একটা স্বাভাবিক যে একটা মান্থ যদি একটু পজ পায় তাতে ক্ষতি কী, বাট জুলাই ইটস ভেরি বিগিনিং স্টেজে আছে। এবারে কতগুলো জিনিস যেগুলো আপনাদের মাথায় আগামী সময় মনে রাখতে হবে, এটা শুধু এক সপ্তাহের জন্য নয়, এটা আগামী 1 মাসের পরিপ্রেক্ষিতে কিছু কিছু টুকরো টুকরো ছোট ছোট নিউজ যেগুলো বাজারে ফ্লো করছে বা তার রিয়াকশন বাজারে আসতে পারে, এই ধরনের জায়গাগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। প্রথম কথা দেখুন, অনেকে সেবির বিভিন্ন ধরনের নিউজ সম্বন্ধে নিশ্চয়ই ওয়াকিবল হয়ে গেছেন। বিশেষ করে আমাদের লাস্ট উইকে যে ম্যানিপুলেশন রিগার্ডিং প্রাইস অ্যাকশন যেটা নিয়ে হয়েছে, সেটা অনেকেই আমার মনে হয় ওটা ডিসকাউন্টেড হয়ে গেছে। ওটা অলরেডি প্রাইস ডিসকাউন্ট করা ছিল, ডিসকাউন্টেড থেকে ব্যাপারটা এবার স্থিতাবস্থায় চলে আসবে। আর আমি আবার বলছি, নিউজ ড্রিভেন হবেন না, এতে এতে প্রবলেম ফেস করবেন। তার আরও একটা কারণ আমি বলছি, এটা বহুবার বলেছি আপনাদের, বাট ডিপেন্ড করে কে কী ধরনের রিয়াকশনে কাজ করবেন, কি নিউজে কাজ করবেন না আপনার আমি কি বলবো টেকনিক্যাল স্ট্রাকচারের ওপর কাজ করবেন, এটা ডিপেন্ড করছে প্রতিটা মানুষের উপরে। যেটা অনেকে ইগনোর করে গেছেন, সেবির অন্যান্য নিউজগুলো সবাই মোটামুটি ফোরকাস্ট করে ফেলেছে। মানে অন্যান্য নিউজ বলতে সেবির এই ধরনের যে সমস্ত ক্রিয়াকলাপ চলছে, যে এখানে প্রাইস ম্যানিপুলেশন হচ্ছে, এই হয়েছে, রেগুলেটর বোর্ডের যেটা কাজ। বাট এইটা কেউ খেয়াল করেছেন কিনা জানি না, সেবি অলরেডি আরে নয় এরকম পার্সনদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ, তারা টেলিগ্রাম গ্রুপের সাথেও কথা বলেছে যারা এই ধরনের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, এবং তারা অলরেডি কি বলবো সেবির ডাইরেক্ট এটা আপনার মানি কন্ট্রোল থেকে পেয়ে যাবেন কিংবা এনডিটিভি থেকেও পেয়ে যাবেন। আমার কাছে ডকুমেন্টস আছে, আমি কোনো শো করছি না, আমি জাস্ট ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি যে তারা অলরেডি ইন্টারনালি সেবি এবং টেলিগ্রাম এই ধরনের জায়গাগুলোতে যারা দেখছে যে কারা এই ধরনের ইনফ্লুয়েন্স করে ব্যাপারটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ফলে এটা না, আমি আবার বলছি, আমাকে যারা আপনারা বলেছিলেন যেমন ব্রেকআউট স্টক বার বলতে বা কিছু স্টক নিয়ে আলোচনা করতে, মানে ধরুন আমি যদি ঘুর পথে এইভাবে ভাবি যে আপনারা আমায় বললেন যে এই স্টকটা কি হবে, দেখুন যতদিন পর্যন্ত এটা নিয়ম ছিল না ততদিন পর্যন্ত টু সাম এক্সটেন্ট আমিও আপনাদেরকে সামান্য হলেও স্টকের কথা বলে হয়তো বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই ধরনের চার্ট প্যারামিটার এটাই আছে। আমার ভিডিওতে জ্ঞানতে আমি কোনোদিন বাই সেল রেকমেন্ডেশনের দিকে কোনোদিনই হাঁটিনি, হাঁটবও না, ইনফ্যাক্ট আরে হলেও হাঁটবো না। তো আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটায় না আবার সাবধান থাকবেন। আমি সেই সমস্ত ক্যাটেগরির ইনভেস্টারদের কথা বলছি,
ইজিয়ার নয়, আমি আবার বলছি আপনাদের কিছু করতে হবে দ্যাট মিনস আপনি কোনো হ্যাঁ রেজিস্টার্ড আরের থেকে আপনি ডেফিনেটলি আপনার নির্দিষ্ট পরিমাণ ফিজের বিনিময়ে আপনি ডেফিনেটলি কিছু করতে পারেন, দ্যাটস একদম ডিফারেন্ট ইস্যু। বাট যারা রেজিস্টার্ড আরে নয়, অ্যাজ পার দ্য সেবি গাইডলাইন্স আমরা কখনোই কোনো ধরনের স্টকের নাম নিয়ে আলোচনা করতে পারি না, প্রোভাইডেড ইন্ডেক্স। আর স্টক নিয়ে বিশ্লেষণ করতে পারি 3 মাসের ডেটা ছেড়ে দিই, একদম ক্লিয়ার গাইডেন্স। সেই জন্য দেখবেন আমি কোনো ধরনের স্টক নিয়ে, যার ফলে হচ্ছে কি ব্রেকআউট মানে কি এই সপ্তাহে কোন কোন স্টক পজিটিভ বন্ধ করেছে, ফলে সেটা আমি দিতে পারি না। আপনারা হয়তো অসুবিধা হচ্ছে বা আপনারা হয়তো বুঝতে পারছেন। আর ব্রেকআউট স্টক অনেকে চাইছেন, তার মানে হয়তো আগের সময় এই ধরনের জায়গাটায় আপনাদের লাভবান হয়েছে বলেই, বা আপনারা হয়তো ফল পেয়েছেন সেই জন্যই না ব্রেকআউট স্টকের ডিমান্ডটা আপনারা করছেন বা স্টক নিয়ে আলোচনার কথা বলছেন। খুব সামান্য হলেও আমি আবার বলছি, হয়তো ব্যক্তিগতভাবে আমি আপনাদের বলছি, হয়তো ভাবতে পারেন যে আমার কোনো ডেফিনেটলি ইন্টারেস্ট অন্য জায়গায়। আর আমি যেটা বলার চেষ্টা করছি সেটা লং টার্ম প্রসারী, সেটা হচ্ছে নিজেরা একটু করার চেষ্টা করুন, পড়াশোনা শিখুন যেখানে খুশি। আমার কাছে করতে হবে এরকম কোনো ব্যাপার না, আমি পড়াই বলে আমি বলছি বলে আমার কাছেই ব্যাক করতে হবে তার কোনো ব্যাপার নেই। আপনি যেখানে কাছাকাছি পান, যদি আপনার সময় থাকে, যদি মনে হয় স্টক মার্কেটে আপনি কনসেন্ট্রেট করবেন, আপনার পোর্টফোলিও বিল্ড আপ করবেন, তাহলে অবশ্যই এই ধরনের জায়গাগুলো তৈরি করুন, তাহলে প্রবলেমই হবে। আর একটা ফাইনালি ধরুন আপনি রেজিস্টার্ড আরের সাথে কাজ করছেন, তাদের কি কলে লস হতে পারে না? তারা কি কোনো কনফার্মেশন করছে না? কখনোই নয়, তারা গাইডলাইন্স মেনে কাজ করবে। দোষ আপনি কাউকে দিতে পারবেন না, দোষ আপনার নিজের কাছেই রাখতে হবে। ফলে যারা মনে করছেন যে হ্যাঁ আমার ভিউয়ারশিপ কমতে পারে, আমি যেহেতু স্টক রিলেটেড আর কোনো আলোচনা করি না, আমি জিজ্ঞাসা করেছিলাম, সেখান থেকেই আমার যা ইনফরমেশন পেয়েছি তাতে ইন্ডেক্স নিয়ে আলোচনা করা যেতে পারে, বাট সেখানে কোনো রেকমেন্ডেশন যেমন আমি করি না, সেটা রেকমেন্ডেশন পর্যায়ে নয়। আর যেহেতু টেকনিক্যালসের প্রয়োগ করে আমি দেখানোর চেষ্টা করছি, আমি বিভিন্ন ধরনের প্রয়োগ দেখাতে পারি 3 মাসের ডেটা ছেড়ে, যেটা আমি নেক্সট উইক আবার একটা হয়তো কোনো ধরনের প্রয়োগ দেখানোর চেষ্টা করবো। আজকে ছোটো ছোটো জিনিসগুলো বলে দিই, এটা হচ্ছে আর একটা কথা। সেকেন্ড হচ্ছে নেক্সট উইক থেকে না আপনারা দেখবেন যে কিছু কর্পোরেট রেজাল্ট আসতে শুরু করেছে। তার মানে হচ্ছে এপ্রিল, মে, জুন, এই যে 3 মাস কাজ হয়ে গেল, বিভিন্ন কোম্পানি কী ধরনের কাজ করেছে, ফ্রন্টলাইন কোম্পানি যে যেরমভাবে করেছে, তাদের যে কোয়ার্টারলি রেজাল্টটা সেটা কিক অফ হবে জুলাইয়ের প্রথম থেকে। তো প্রথমটা মোটামুটি কেটে গেছে, 5-7 তারিখ থেকে মোটামুটি আছে। আমি এবারে দেখছিলাম টু সাম এক্সটেন্ট একটু ডিফারেন্স, সেটা হচ্ছে ইনফোসিসের রেজাল্ট সম্ভবত জুলাইয়ের 23rd, আর মাঝে প্রথম দিকে একটু টাটা ফিলেক্সিগুলো আমি দেখছিলাম। আপনারা এটা যে কোনো এক্সচেঞ্জের সাইটে গেবেন, ফোর্থকামিং রেজাল্ট বলে সার্চ করবেন, তাহলে পরপর প্রতিদিনে বিভিন্ন ওয়েবসাইটও এটা করে যারা আপনারা এতে থাকেন, ফলে ওই জায়গা থেকে ইনফরমেশনটা গ্যাদার করবেন। তার একটাই কারণ, এই মান্থটা কেন আমি বলছি যে আরও বেশি ভোলাটিলিটি হয়ে যেতে পারে, কারণ এই যে ধরুন কর্পোরেট রেজাল্ট কি আসবে, একটা প্রিডিটারমাইন্ড ডিসকাউন্ট করে রাখা, আর সেটা যদি না হয় তার পরিপ্রেক্ষিতে আরেক ধরনের রিয়াকশন, সেটা কিন্তু হতেই থাকবে। তো ফলে কোন স্টকের রেজাল্ট আসতে চলেছে যদি আগামী দিনে আপনারা জানতে পারেন কোন দিনে আছে, তাহলে তার একদিন আগে পিছিয়ে একটু সাবধান থাকা ভালো, কারণ সেই ধরনের কোম্পানিতে কনসেন্ট্রেট না করাই ভালো। রেদার নজর রাখুন কি করছে, রেজাল্ট ভালো হলে আপনারা আপনাদের মতো করে করবেন। বাট যেহেতু আপনারা এটা ফলো করেন কি রেজাল্ট হলো, আমার কাছে একটু অন্যরকম, আমি চার্টসের উপর বিশেষ ভরসা করি, মানে অনেক আমার আর্লি ইনফর্মড মনে হয়। যেমন ধরুন একটা গত সপ্তাহে একটা নিউজ দেখছিলাম, অটোমোবাইল ইন্ডাস্ট্রির ওপরে বোধহয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু একটা অ্যানাউন্সমেন্ট করেছেন, ডিটেলস নিউজ আপনারা অনেকে পেয়ে গেছেন। আমি কিন্তু খেয়াল রাখবেন, আমি আপনাদের 2-3 সপ্তাহ আগের থেকেই বলছিলাম অটো ইন্ডেক্সটাকে দেখার চেষ্টা করুন, তাহলে টেকনিক্যাল চার্টসে তার রিফ্লেকশনটা হয়। সেই কারণেই আমার বারবার বলা, রেজাল্ট এইগুলো সব আপনাদের মতো করে আপনারা ভাবুন। আমার মনে হয় চার্লস ডাওয়ের থিওরি অনুযায়ী ডিসকাউন্টেড বাই প্রাইস, এটা মনে হয় আমার ব্যক্তিগত ধারণা হয়েছে। ফলে ওই জায়গাটায় একটু চিন্তাভাবনা রাখবেন। আসলে এই নিয়ে অনেক ডিটেলস আমি অনেক কিছু বলার জায়গায় থাকি। আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে স্টক মার্কেটের পরিপ্রেক্ষিতে আলোচনা করি বা স্টক মার্কেটে ইন্টারেস্ট দেখাই, আমাদের মেন প্রবলেম হচ্ছে ক্যাপিটাল। আশা করছি নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন, কারণ আপনি যেভাবেই আর্ন করেন না কেন, কারণ স্টক মার্কেটে একটা টাকা ইনভেস্টমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। মানে স্টক মার্কেটে আপনি যত ক্ষুদ্র লগ্নি করতে আসবেন না ডাইরেক্ট ইকুইটিতে, তত বিপদ। এটা আমার পাস্ট 30 ইয়ার্সের এই এক্সপিরিয়েন্স। এবং আমাদের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে বাঙালিদের মধ্যে বিশেষ করে স্টক মার্কেটের দিকে যাওয়াটা প্রবণতাটা যেমন এখন একটু এসছে, কিন্তু একটা সময় তো একদমই ছিল না।
বাট আবার বলছি, ধরুন কোনো কারণে, এটা তো একটা ব্যবসা, কোনো কারণে এই ব্যবসাটা ধরুন চলছে না, আপনাকে ফ্রেশ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হবে, সেটা সবসময় আমাদের হেল্প হয় না, যে কারণে আমাদের অনেক সেটব্যাক হয়, বা আমাদের বাঙালি পরিবার পরিপ্রেক্ষিতে অনেকে স্টক মার্কেটকে না করেন। কিন্তু আলটিমেটলি যদি মনে করেন আমি ইকুইটি মার্কেটে থাকবো, অথচ আমি ডিরেক্টলি স্টক ডিলিংয়ে ভয় পাচ্ছি বা আমার ক্যাপিটাল নেই, খুব স্বাভাবিক। যেমন ধরুন, আমি আপনাকে কথা দিচ্ছি সরি, যেমন ধরুন আজকের দিনে যদি অ্যাজ এক্সাম্পল আমরা 1,000 টাকার উপরে আমরা যদি কোনো স্টকের উপরে ইনভেস্ট করি, যে আমরা এখান থেকে এসআইপিটা স্টার্ট করব, কারণ সচরাচর এরম ধরনের কোয়ালিটি স্টকগুলো তো সেই ধরনের দামেই তো এখন পৌঁছে আছে। কিন্তু দেখা যাচ্ছে তারা হয়তো 1,000 টাকার উপরে, আপনার ক্যাপাসিটি হচ্ছে প্রত্যেক মাসে 1,000 টাকা, ফলে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না ইকুইটি মার্কেটে ডাইরেক্ট ইনভলভ হওয়া। সেক্ষেত্রে বেটার অল্টারনেটিভ হচ্ছে মিউচুয়াল ফান্ড। আমি কোনো প্রমোট করছি না, বাট যারা মনে করছেন লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে চাইছেন, বাট আমার ক্যাপিটাল অত নেই, ডাইরেক্ট স্টক মার্কেটে ভয় পাচ্ছেন, আমি আমার মানে কর্মজগতে আমার নিচে আমার উপরে অনেককে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছি। প্লিজ গো থ্রু মিউচুয়াল ফান্ড, যদি মনে হয় যে না, হ্যাঁ আমারও নিজেরও কিছু এক্সপোজার থাকে, বাট আমি কোনো মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞ না, আমি কোনো আইডিয়াও দিতে পারবো না। আমি তাদেরকে বলে দিই এইভাবে যেতে পারেন। ডাইরেক্ট এখন প্রচুর ইউটিউবার আছেন, ইনফ্লুয়েন্সার আছেন, বা মিউচুয়াল ফান্ড সেই হ্যাঁ এই ধরনের জায়গাগুলো থেকে পড়াশোনা আমি আবার বলছি চোখ বুজিয়ে নয়, কারণ এখন মিউচুয়াল ফান্ডেও কিন্তু জঙ্গল হয়ে গেছে, প্রচুর কোম্পানি তাদের বিভিন্ন স্কিম নিয়ে আসছে, সেইগুলোকে একটুখানি বুঝে পা ফেলাটা বলে আগামী দিনে ঠিকঠাক জায়গায় আপনারা পৌঁছে যেতে পারেন। তো এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের প্রবলেম এইখানেই, মানে ক্যাপিটালটাকে ইন্ট্রোডিউস করা, কারণ স্টক মার্কেটে সেটব্যাক হবে না এটা তো কেউ বলতে পারে না, আর সবার পক্ষে সেই ক্ষমতাও থাকে না। আর একটা সময় হচ্ছে যখন আপনি হয়তো ক্যাপিটালটা জোগাড় করলেন, তখন হয়তো আপনার রিস্ক নেওয়ার ক্ষমতাটা কমে যায়। মানে আমি বলতে চাইছি একটা সার্টেন এজের পর তো আর রিস্ক নেওয়ার ক্যাপাসিটিটা কমে যায়, তখন হয়তো আমরা স্টক মার্কেটকে টাটা বাই বাই করতে রাজি থাকি। তো আসল হচ্ছে টাকাটার মেন, ক্যাপিটালের উপর মেন ব্যাপারটা। কারোর কাছে অন্যভাবে নেবেন না, জ্ঞানের কথা বলছি না, প্লেন এক্সপিরিয়েন্স করছি আপনাদেরকে। যারা নতুন আসছেন, যারা পুরাতন আছেন, দেখবেন কম্বিনেশন করে মনে হয় জায়গাটা ঠিকঠাকই পৌঁছে যাবে। তো সেই কারণে আমার একটাই বক্তব্য, এডুকেশন ছাড়া এগোবেন না, যারই কাছে যান, যার হেল্পই নিন, সেটা যেন অথেন্টিক হয়, নাহলে আগামী দিনে প্রবলেমে আপনারাই পড়বেন। টাকাটা আপনাদেরই, মোরাললেস এইটাই আমি বলার চেষ্টা করছি। আর শেষ করবো একটাই দিয়ে, যেহেতু আমার ব্যক্তিগতভাবে আমি ক্লাস করি, আমার 17th of August থেকে আমি ক্লাস শুরু করছি। অনেকে যারা মেল করেছেন তাদেরকে মেলে অ্যান্সার দিয়ে দিয়েছি, প্লিজ আপনারা ফোন ব্যাক করে নেবেন, আমার নাম্বার দেওয়া আছে। মানে আমি কেন মেল করতে বলছি, আমি আমার নাম্বারটা দিয়ে দেবো, আপনি সময় মতো করে আপনি ফোন করে নিতে পারেন, বা মেলে যদি আপনি আপনার নাম্বার উল্লেখ করে দেন, তাহলে আমি কল ব্যাক করতে পারি, যে ক্লাসে কী আলোচনা করবো, সম্পূর্ণ টেকনিক্যালস, অনলাইন ক্লাস, 12টা ক্লাস, মানে মাস 3-4 ধরে চলবে। এটা হচ্ছে প্রসেস, আমি আবার বলছি, এটা করলে আপনাদের ক্ষতি হবে না মনে হয়, যেখানেই করুন করে নেবেন প্লিজ, তা নাহলে ওই এদিক ওদিকের খবরের পরিপ্রেক্ষিতে প্রবলেম হবে। আজকে এইটুকু রাখলাম, একটু বেশি আলোচনা করলাম, কারণ সময়টা আলোচনারই, আর যেহেতু কন্টেন্টে অনেক কিছু কাটছাট করতে হয়েছে আফটার দ্য সেবি গাইডলাইন্স, ফলে কন্টেন্টকে ইন্টারেস্টিং পার্টে নিয়ে যেতে গেলে আমি মাঝে মাঝে ভাবি যে আমার এই 30 ইয়ার্সের জার্নিটাকে আপনাদের ছোটো ছোটো করে বলার চেষ্টা করবো, বাট অনেকে হয়তো অন্যভাবে নেবেন, সেই জন্য একবার করে ভাবি, তবুও বলার চেষ্টা করি। কিন্তু ঠিক আছে, আমি দেখছি আমি কতটা করতে পারি, কারণ অনেকের হয়তো কন্টেন্ট খারাপ লাগতে পারে। দেখুন, ভালো খারাপ মিশিয়ে তো আমাদের এই ইউটিউবে এই ধরনের স্টক মার্কেট বা ফাইন্যান্সিয়ালের এডুকেশন পার্টের কন্টেন্ট থাকে, আমারটা না একটু খারাপই হলো। তো আমার খারাপটা না থাকলে আপনি কোনো একটা ভালোকে কী করে বিচার করবেন, ওর কন্টেন্ট অনেক বেশি ভালো। তো যারা মনে করছেন কন্টেন্ট খারাপ, একটু আমাকেও ইন্টারেস্ট করার জন্য একটু বলুন কীরকম ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। বাট আমার যতটুকু দৌড় আমি ততটুকুই যেতে রাজি, বেশি কথা বলছি না অন্য কি নিয়ে, তবে টেকনিক্যালসে যতটুকু দেওয়ার মতো করে আমি চেষ্টা করি, আলোচনা করা যেতে পারে অ্যাটলিস্ট ওপেন প্ল্যাটফর্মে, ততটুকু আমি ডেফিনেটলি কন্ট্রিবিউট করার চেষ্টা করব। আজ শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে, অর্থাৎ নেক্সট উইকে। ততক্ষণের জন্য ধন্যবাদ। ভালো করে ট্রেড করুন, লজিক দিয়ে বোঝার চেষ্টা করুন, আর ইনভলভমেন্টটা যদি ডিরেক্ট হয় তাহলে প্রতিদিন আপনাকে ইকুইপড হতে হবে ফর ভেরি নেক্সট ডের স্টক মার্কেট গেম কীভাবে চলবে বা আগামী দিন কী হতে পারে।
ধন্যবাদ অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমার এই অনুষ্ঠান দেখার জন্য।